আজকে তারিখ কত? আজকে তারিখ 12, 14, 14 তারিখ। আজকে হচ্ছে তোমার 14ই মে। আমরা পড়ছিলাম প্রজেক্টাইল মোশন, মানে হচ্ছে তোমার প্রাসের গতি। এখানকার দুটো পার্টে আমাদের থিওরি হয়েছে, আর একটা পার্ট বাকি আছে। হ্যালো, ও 2024, ঠিক আছে এবার। ওকে, ওকে, ঠিক আছে। তো দেখো আমরা যেটুকু করেছি, একটু যদি হালকা করে আমরা রিক্যাপ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা দু ধরনের, টু টাইপস অফ প্রাসের গতি করেছি, টু টাইপস অফ প্রজেক্টাইল মোশন আমাদের কিন্তু ডান। কি করেছি? নাম্বার ওয়ান হচ্ছে অনুভূমিক তলে, অনুভূমিক তলেই দু ধরনের করেছি। একটা হচ্ছে অনুভূমিক তলে একটা করেছি, কেস নাম্বার ওয়ান হচ্ছে যে তল থেকে ইউ বেগে উৎক্ষেপণ, থিটা কোণে, এই একটা কেস করেছি। আর দু নাম্বার হচ্ছে যে আমরা অনুভূমিক অনুভূমিক ভাবেই ছুঁড়েছি, কিন্তু একটা উচ্চতা থেকে, তাহলে একটি এইচ উচ্চতা থেকে অনুভূমিক দিকে ইউ বেগে উৎক্ষেপণ বলবো না, এটা হচ্ছে থ্রোয়িং, ছোড়া। এই যে দুটো কেস, দুটো ক্ষেত্রেই প্রাসের গতি হয়। একটা দেখতে এরকম, এটা যদি এক্স এক্স হয়, এটা যদি ওয়াই কোঅর্ডিনেট হয়, প্রথম ক্ষেত্রে আমরা এরকম করে ছুঁড়েছি, এরকম হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি এটা তোমার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্ষেত্রে এই হাইট থেকে আমরা ছুঁড়েছি এইভাবে, তাতে গতিটা হচ্ছে এটা। তো এই এই যে পার্টটা আমরা পড়েছি, এই পার্টটা হচ্ছে আগের পার্টের হাফ পার্ট, তাহলে এটা হাফ টাইপের। আজকে যেটা আমরা পড়বো কিছু অঙ্ক করার পর, সেটা হচ্ছে আজকে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে একটা আনত তলে, আনত তলে প্রাসের গতি। কিরকম কেস? মানে ধরে নাও যে এখানে যে তলটা আছে, এই তলটা অনুভূমিক নয়। মানে এটা যদি আমার এক্স, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এখানে একটা পাহাড় উঠে গেছে হতে পারে, বা একটা তল রাখা আছে, যেটা কোনো একটা কোণে, আলফা কোণে ধরে নাও নত। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তলটা। এবার এটা যদি পাহাড় হয়, তাহলে বল ছুড়লে তো পাহাড়ের ভিতর ঢুকে যাবে না। তাহলে যদি আমি এক্ষেত্রে কোনো একটাকে ইউ বেগে ছুড়ি, এবং এই যে ইউ বেগটা, এটা যদি এক্স এর সাথে থিটা কোণ করে, তাহলে দেখো এটা কিন্তু পুরো প্রাস কমপ্লিট করতে পারবে না। এটা এরকম করে গিয়ে কোথাও একটা জায়গায় হিট করবে। যদি এই তলটা না থাকতো তাহলে এরকম করে আসতো, যদি এই তলটা না থাকতো তাহলে এইটুকু আসতো। এটা তল না থাকলে এই বরাবর আসতো, কিন্তু যেহেতু তল আছে, তাহলে এখানে কিন্তু আমার পুরো গতিটা স্টপ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তলটা আমার এইটা, এবি যদি আমি নাম দিই, তাহলে এবিটা হচ্ছে তল, যে তলটা, এইটা হচ্ছে অনুভূমিক দিক, এবি যেহেতু তল এবং এই তলটা হচ্ছে নত তল। নত তল কেন? তার কারণ এবি তলটি অনুভূমিকের সাথে আলফা কোণে নত। তাহলে এইরকম যদি কেস হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের
এখানে ধরো হিট করেছে, এটার নাম, বিন্দুর নাম দিলাম পি। তাহলে এক্ষেত্রে রেঞ্জ কতখানি হবে, প্র্যাকটিক্যাল রেঞ্জ কতখানি হবে, তাহলে প্রাসের বিস্তার কতখানি হবে, তাহলে অ্যাকচুয়াল প্রাসের বিস্তার কতখানি হবে প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি? কেউ বলতে পারবে কতখানি হবে, কতটা এপি ডিস্টেন্স? কারণ এ থেকে ছোড়ার পর বস্তুটা পিতে গিয়ে হিট করেছে, তার মানে এই যে এপি দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে রেঞ্জ। আগে যদি আমাদের যে প্রবলেম ছিল, এইটা ছিল আমাদের আগেকার রেঞ্জ, কিন্তু যেহেতু যে রাস্তা বা ভূমিটা আছে সেটা অ্যাকচুয়াল অনুভূমিক যে তল বা দিক, তার সাথে যেহেতু একটা কোণ করে রয়েছে, তার জন্য প্রাসটা পুরোটা, আমাদের যে অনুভূমিক থেকে ছোড়া যে প্রাসটা, সেটা পুরোটা কমপ্লিট হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কমপ্লিট হচ্ছে না, তার জন্য এর উড্ডয়ন কাল, এর ম্যাক্সিমাম হাইট এখান থেকে হবে, এটা হবে ম্যাক্সিমাম হাইট। এর উড্ডয়ন কাল আর রেঞ্জ আমরা ক্যালকুলেট করে দেখব এবং আমরা জানার চেষ্টা করব যে এটা কতখানি হয়। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় এক্ষেত্রে উড্ডয়ন কাল যেটা আমরা বলছি, টাইম অফ ফ্লাইট টি, এক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ, এবং বিস্তার যেটাকে আমরা বলছি বা পাল্লা বা রেঞ্জ, এই পাল্লা যদি আর হয়, তাহলে সেই এইচ, আর এবং টি, এগুলো আগের এইচ, আর এবং টি এর চেয়ে কম হবে না বেশি হবে? এক্ষেত্রে উড্ডয়নকাল, সর্বোচ্চ উচ্চতা, বিস্তার বা পাল্লা, যদি এই নততলটা না থাকতো, তাহলে সেক্ষেত্রে যে বিস্তার হতো, উড্ডয়নকাল হতো, পাল্লা হতো, তার থেকে এটা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে এটা কম হবে। তাহলে এবার কতটা কম হবে, কি হবে, অ্যাকচুয়ালি কি করে আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো, সেটা নিয়ে আমরা আগে ডিসকাস করব, দেন আমরা দু একটা প্রবলেম করব। তাহলে আনত তলে প্রাসের গতির ক্ষেত্রে দু ধরনের হয়, একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে ছোড়া, আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে ছোড়া। তাহলে এক্ষেত্রে দু ধরনের কেস হয়। টু কেসেস অফ projectile motion along an inclined plane. দুটো কেস হয়। কি কি? একটা কেস হচ্ছে যে এইটা হচ্ছে আমার অনুভূমিক দিক, এটা এক্স, এটা ওয়াই, এইটা হচ্ছে আমার আনত তল, এটা এ, এটা বি। আনত তলটা ধরে নিচ্ছি এক্ষেত্রেও আলফা কোণে আছে। আবার আরেকটা ক্ষেত্রে এটাও হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্ষেত্রেও আনত তলটা এরকম করে আছে, এটার নাম এ, এই বিন্দুটার নাম বি। এখানেও আনত তলটা অনুভূমিক তলের সাথে আলফা কোণ করে আছে। এবার আমি করতে পারি কি, নিচ থেকে ছুটতে পারি ইউ বেগে, সেক্ষেত্রে গিয়ে এরকম করে হিট করবে। তাহলে এইটা হচ্ছে নিচের বিন্দু থেকে উৎক্ষেপণ। আর একটা হতে পারে যে আমি উপরের কোনো বিন্দু থেকে উৎক্ষেপণ করতে পারি। তাহলে এইখানে হচ্ছে দেখো, এই বরাবর ইউ বেগে আমি ছুটতে পারি। তাহলে উপরের বিন্দু থেকে
থেকে উৎক্ষেপণ। এই দুটো কেস আমাদের হতে পারে। এইটা হচ্ছে কেস এ আর এটা হচ্ছে কেস বি। এর মধ্যে এখানে আমি কেস এটাকে তোমাদের পুরোটা কমপ্লিট থিওরিটা আমি করাবো, আর কেস বিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এটা উইল বি ডান আর দিস উইল বি হোমওয়ার্ক। তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, আমরা প্রত্যেকটা জিনিস জানবো এবং আমরা শিখে নেব। এক্ষেত্রে একটু ইকুয়েশন গুলো বড় বড় আসবে, কিন্তু ইকুয়েশন বড় এলেও এর ক্ষেত্রে যে তোমার যে তোমার পুরো কেসটা প্রসেসটা, দিস প্রসেস ইজ ইজি, খুব ইজি। দেখো আমরা কি করে এই জিনিসটা করি। তাহলে ফার্স্ট দেখো আমরা ছবিটা আঁকি। ক্যালকুলেশন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আনত তল, এই অ্যাঙ্গেলটা আলফা। আমি যে বলটাকে ছুঁড়েছি ইউ বেগে, সেটা ধরে নিলাম অনুভূমিকের সাথে থিটা কোণ করেছে, গিয়ে এটা এরকম করে গিয়ে পড়েছে আনত তল। এক্ষেত্রে আমরা ক্যালকুলেট কি করব? একটা উড্ডয়নকাল ক্যালকুলেট করব, একটা এইচ ক্যালকুলেট করব, আর রেঞ্জ ক্যালকুলেট করব। এগুলো কত হয় এগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে হাউ টু ক্যালকুলেট? তোমরা কেউ কিছু কোন রকম কোনো ফান্ডা দিতে পারছো? একটু যদি ভাবো কি হতে পারে, কোন রকম কোনো মাথায় কিছু আসছে ক্যালকুলেশনের? প্রিয়ন্তন একটু আলোকপাত কর। সৃজন, দীপাঞ্জন, সোনু, নাফিসা, সাইদা। হ্যাঁ, ঠিক কথা বলেছো। তাহলে এখন যেটা ফান্ডামেন্ট, সেই ফান্ডাটা কি? যেটা আগে অনুভূমিক তল ছিল, তল ছিল, একদম একটা ভালো ফান্ডা বলেছো। তাহলে থিটা, তার থিটা মাইনাস আলফা একটা ফান্ডা আসছে, দিস ইজ ভেরি গুড। তার আগে ও যেটা বললো যে যেটা আগে আমাদের অনুভূমিক তল ছিল, এখন সেটা এখন সেটা নততল হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা নততল সাপেক্ষে করতে হবে। ভেরি গুড। আর এই ফান্ডাটাও খুব সুন্দর, এটা 1 নাম্বার আমি তোমাদের কাছ থেকে পেলাম, এটা 2 নাম্বার তোমাদের কাছ থেকে পেলাম। যে যেহেতু এই যে 1 নাম্বার, তার কনক্লুশন হচ্ছে এটা। কারণ কি? কারণ এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি, যদি অ্যাকচুয়াল তলটা এইটা হয়, এটা ধরো পাহাড় উঠে গেছে, তাহলে তো সেক্ষেত্রে এটাই আমার তল। তাহলে সেক্ষেত্রে আমার এই যে আনত তলের সাপেক্ষে যদি আমি করতে চাই, তাহলে ইউ বেগটা তো না হয় ঠিক আছে, ইউ বেগটা তো ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তল সাপেক্ষে উৎক্ষেপণ কোণ যেটা হবে, সেটা হয়ে যাবে থিটা মাইনাস আলফা। দিস উইল বি নিউ উৎক্ষেপণ কোণ। নিউ বলাটা ভুল, দিস ইজ দ্য উৎক্ষেপণ কোণ। কার সাপেক্ষে? নত তল সাপেক্ষে। এই দুটো তো আমরা পেলাম।
আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলতো, নততল সাপেক্ষে যদি আমরা করি, তাহলে নততল সাপেক্ষে ভূমি কোনটা, নততল সাপেক্ষে উল্লম্ব কোনটা? তাহলে 3 নাম্বার পয়েন্ট তোমাদের কাছে জানার চেষ্টা করছি যে এইটা এখন আমার তল আছে, অনুভূমিক তল এটা ছিল, এখন এইটা আমার নততল, এই সাপেক্ষে আমি ছুঁড়েছি একটা বলকে, এরকম ডাইরেকশনে কোনো একটা পাথর কাউকে ছুঁড়েছি, সেটা গিয়ে এখানে কমপ্লিট করেছে, ইউ বেগে ছুঁড়েছি। আগে তো আমি এই যে ব্ল্যাক যে লাইনগুলো আছে, সেই লাইনে আমি এইটাকে ওয়াই বলেছি, এটাকে এক্স বলেছি, কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে এই যে নততলটা সেটাই অ্যাকচুয়ালি ভূমি। তাহলে এইটা এখন আমার হলো এক্স বা অনুভূমিক তল। তাহলে উল্লম্ব দিক কোনটা হবে? এর লম্ব দিকে হবে। এইটাকে সেজন্য ওয়াই প্রাইম নাম দিচ্ছি আমি। এই কোণটা ছিল আমার আলফা, আর এই কোণটা আমার হয়ে গেল ইউ এর যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে গেল থিটা মাইনাস আলফা, কারণ এই পুরো কোণটা ছিল আমার থিটা। এটা কি কোনোভাবে বোঝা গেল? প্রতিটা পয়েন্ট বুঝতে বুঝতে যাও। বলো, বলো কোন, এটা আরেকবার বলুন। ভেরি গুড। দেখো এখন তো এইটা এখানে তো মাটি আছে, যদি এটা পাহাড় হয়, যদি পাহাড় হয় এটা, তাহলে তো এটা মাটি আছে। তাহলে পাহাড়ের তল কোনটা এখন? এটা যদি ও হয়, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স প্রাইম হয়, তাহলে পাহাড়ের তল কোনটা? ও এক্স প্রাইম, হ্যাঁ কি না? বুঝতে পারছো না, পারছো না? এটা যদি এই নততলটা যদি এটা ধরে নাও এটা পাহাড় উঠে গেছে, মানে ধরে নাও আমি তোমাকে প্র্যাকটিক্যাল প্রবলেম একটা এক্সাম্পল দিচ্ছি, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, ধরে নাও আমাদের কার্গিলে যুদ্ধ হচ্ছে, তা আমাদের পাহাড়টা ধরে নাও এরকম করে উঠে গেছে। এখানে ধরে নাও আমাদের কিছু এখানে কোনো অপোনেন্ট আছে, কারণ নাম বলছি না, অপোনেন্ট আছে। এখান থেকে তুমি ধরে নাও আমরা আছি, এখানে আমরা আছি, ইন্ডিয়ানরা আছে, তাহলে এখান থেকে যদি গুলি করে, তাহলে তো এরকম করে পৌঁছাবে, এ কি আর ভিতর দিয়ে ঢুকে যাবে? তাহলে এখন আমার নত তল কোনটা, এখন আমার অ্যাকচুয়াল তল কোনটা? এটা আমার অ্যাকচুয়াল তল। এ কি বোঝা গেল? তাহলে এই যে তল, সেই তলের সাপেক্ষে এইটা হচ্ছে অনুভূমিক, নতুন অনুভূমিক, আর এই নতুন অনুভূমিকের সাপেক্ষে এইটা হবে নতুন উল্লম্ব। কারণ আমি যদি হেঁটে যাই, এই তল বরাবর কেউ যদি হেঁটে যায়, তার সাপেক্ষে তো এইটাই উল্লম্ব, এইটাই তো অনুভূমিক। তাহলে যদি এই পাহাড়টা না থাকতো, তাহলে হতো তোমার এইটা হতো অনুভূমিক, কিন্তু পাহাড়টা আছে বলে এইটা হবে অনুভূমিক নতুন। আর পাহাড় যদি না থাকতো, তাহলে এইটা হতো উল্লম্ব। তাহলে সেক্ষেত্রে আমি যদি কোনো একটা কাউকে ছুটতাম, তাহলে এই গতিটা পুরোটা পেতাম আমি, উপরে থেকে উপরে নামতো। কিন্তু এখন আমার কেসটা হয়ে গেছে, যেহেতু পাহাড়টা আছে বা কোনো ইনক্লাইন প্লেন আছে, একটা নততল আছে, তাই এক্ষেত্রে আমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে আমি ছুড়লেও এটা পাথ কমপ্লিট করতে পারবে না। কিন্তু যদি আমরা নিচের দিকের অংশটা যদি না লিখি, তাহলে আমরা পুরো এরকম করে ক্যালকুলেশনটা করে দিতেই পারি। এটাকে আমরা এক্স প্রাইম লিখছি, এটাকে আমরা ওয়াই প্রাইম লিখছি, এটাকে ও লিখছি, এই নিচের অংশটা আর লিখছি না। এই যে ডট 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 দিলাম, এই পার্টটা যদি আমরা নাও লিখি,
আর কোনো চাপ নেই। কেন? কারণ এখন এইভাবে কোনো একটা বেগে, সরি, ধরে নাও এরকম কোনো একটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। যেখানে এই অ্যাঙ্গেলটা কত? কে বলতে পারবে? ভেরি গুড। সো দিস ইজ থিটা মাইনাস আলফা। তাহলে সেই মতো আমরা ক্যালকুলেশন করতে পারবো, সেই মতো বেগের দুটো উপাংশ আমরা ক্যালকুলেট করতে পারবো। এই বরাবর বেগের অনুভূমিক উপাংশ কত হবে? একদম তাই। কিন্তু এখানে কি থিটা আছে? তাহলে ইউ কস থিটা মাইনাস আলফা, হ্যাঁ কি না? কারণ অ্যাঙ্গেল যা থাকবে সেই কস হবে। আর এই বরাবর বেগের উপাংশ কি হবে? একদম। তাহলে ইউ সাইন থিটা মাইনাস আলফা। এই তো গেল বেগের উপাংশ। এবার আমাকে বলো তো দেখি, অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে এই পয়েন্টে? কার লম্ব? এই তলের লম্ব না এই আগের তলের লম্ব? আগের তলের লম্ব, কারণ এটা পৃথিবী, এত বড় এটা পৃথিবী, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। তাহলে দিস ইজ জি। তাহলে পৃথিবী কিন্তু আগের যে অরিজিনাল অনুভূমিক, যেটা পাহাড়ের ছেঁটে দিলে পৃথিবীর সাথে যে ট্যানজেন্ট টানা যাবে, সেই যে অনুভূমিক, সেই অনুভূমিকের সাথে জি সর্বদা লম্ব হয়। তাহলে এক্ষেত্রে আমার জি এর যে উপাংশ, সেই উপাংশ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। একটা, এই যে নতুন তল পেলাম তার সাপেক্ষে দুটো উপাংশ। তাহলে এইখান থেকে আমি 3 নাম্বারে ক্যালকুলেট করলাম বেগের উপাংশ, আর 4 নাম্বার আমরা ক্যালকুলেট করব অভিকর্ষজ ত্বরণের উপাংশ। তাহলে নাও নেক্সট পেজে আমি অভিকর্ষ ত্বরণের উপাংশ ক্যালকুলেট করি। কারো কোনো কোশ্চেন আছে? না বুঝতে পারলে বলো, কঠিন কিছু না, বলো। কে বলছো বলো? একজন হ্যালো বললেন, আর কিছু বললেন না কেন? তলটা আমি কিন্তু বাঁকাই আঁকলাম, কারণ এইটা আমার অ্যাকচুয়াল আগেকার অনুভূমিক ছিল। এইটা অনুভূমিক, এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। আমি কণাটাকে ছুঁড়েছি, ধরে নাও এই বরাবর ইউ বেগে, এই যে কোণ, এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা মাইনাস আলফা। এবার এবার এই দিকে যখন যাবে, তখন আমাকে বলো এই পয়েন্টে যদি আমি অভিকর্ষ ত্বরণ আঁকি, তাহলে এটা হবে জি। তার দুটো উপাংশ হবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। এই দুটো উপাংশ কি কি হবে? এইটা ধরলাম আমি জি ওয়াই, এটা ধরলাম আমি জি এক্স। তাহলে বুদ্ধি করে বলো তো দেখি, জি এক্স সমান কত হবে, জি ওয়াই সমান কত হবে? এই কোণটা প্রথমে ছিল আলফা, বলো বলো। ইউ কেন, ইউ কেন হবে? ইউ তো বেগ, আমি তো ত্বরণ চাইছি। ভেরি গুড। কিন্তু তার আগে একটা মাইনাস হবে, তার আগে একটা মাইনাস হবে, কারণ দেখো দুটোই অপোজিট ডাইরেকশনে।
হ্যাঁ, এবার যদি জি এর মান আমি জি ধরে থাকি, মান যদি নিয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই এখানে একদম ঠিক বলেছে। এইটা কিন্তু আমার থিটার উপর নির্ভর করবে না। এই উপাংশ থিটা এর উপর নির্ভর করবে না। দিস ইজ মেইন ফান্ডা। কত কোণে তুমি ছুঁড়েছো তার উপর কি পৃথিবী তোমাকে ত্বরণ দেবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে কার উপর নির্ভর করবে? নততলের নতির উপর নির্ভর করবে। কারণ সেই নততল সাপেক্ষে আমরা দুটো উপাংশ বার করছি। তাহলে নততলের নতির সাপেক্ষে বা নততলের নতির উপর এটা নির্ভরশীল। তাহলে দেখো, যদি এখানে আমি একটা বস্তুকে রাখি, এটা যদি জি হয়, এটা যদি আলফা হয়, তাহলে আমরা জানি এই যে উপাংশটা, এই যে দুটো উপাংশটা হয়, এই দিকটা হয় জি সাইন আলফা, এদিকটা হয় জি কস আলফা। কেন হয়? তার কারণ এটা যদি আলফা হয়, এই কোণটা হবে আলফা। এটা বড় করে আঁকছি আমি, কোনো কনফিউশন রাখার কোনো দরকার নেই। এখানে ধরে নাও একটা বস্তু আছে, এই বরাবর জি কাজ করছে, এইটা নততলের নতি আলফা। আলফা হলো নততলের নতি, আমরা আগেই বলেছি। দুটো উপাংশ ক্যালকুলেট করব, একটা এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে আর একটা এই ডাইরেকশনে। তাহলে আমাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলের মানটা বার করতে হবে। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা ও এ বি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে তোমার 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এটা যদি আমি নাম দিই পি, পি এটা যদি নাম দিই এল, তাহলে অ্যাঙ্গেল পি বি এল এটা হচ্ছে 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রির মধ্যে যদি 90 ডিগ্রি মাইনাস আলফা একজন নিয়ে নেয়, তাহলে অন্যজন পড়ে থাকে শুধুমাত্র আলফা। তাহলে তাহলে যদি এই উপাংশটা জি হয়, তাহলে তার দুটো উপাংশ হবে, লম্ব দুই দিকে দুটো উপাংশ। যেদিকে আলফা কোণ আছে সেদিকে হবে জি কস আলফা, যেদিকে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ আছে সেদিকে হবে জি সাইন আলফা। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু আওয়াজ দাও। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝে গেলেই কিন্তু ফান্ডা ক্লিয়ার। সবাই বুঝেছো? তাহলে আমি অ্যাজিউম করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি কি করলাম? আমরা এখানে যে যে জিনিসগুলো করলাম সেগুলো কি কি? নাম্বার ওয়ান, আমরা দেখলাম যে আনত তল সাপেক্ষে, আনত তল সাপেক্ষে আমরা যে বলটাকে ছোড়া হয়েছে, প্রক্ষিপ্ত কণার বেগ এর উপাংশ নির্ণয় করলাম, এটা আমরা বের করলাম। আর 2 নাম্বার আমরা যেটা বার করলাম, আনত তল সাপেক্ষে জি এর দুটি উল্লম্ব উপাংশ, দুটি উপাংশ বার করলাম। তাতে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই কোণে আমি ছুটছি ইউ বেগে, এই অ্যাঙ্গেলটা আমার এখন হয়ে গেল থিটা মাইনাস আলফা, সরি, হ্যাঁ থিটা মাইনাস আলফা ঠিকই। আর এইভাবে যেহেতু এটা যাবে, ইউ বেগে আমি ছুঁড়েছি এখানে ইউ বেগে, এখানে আমরা দেখতে পেলাম জি এর দুটো উপাংশ, এইদিকে হলো জি কস থিটা আলফা, আর এই বরাবর হলো জি সাইন আলফা। আর ইউ এর দুটো উপাংশ, এই বরাবর ইউ এর উপাংশ পেলাম ইউ কস থিটা মাইনাস আলফা, আর এই বরাবর ইউ এর দুটো একটা উপাংশ পেলাম ইউ কস সাইন
ইউ সাইন থিটা মাইনাস আলফা। এই কটা জিনিস আমরা পেলাম, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার আমরা ক্যালকুলেশন কি করে করব, কেউ বলতে পারবে? আমাকে এখানে একটা ইম্পর্টেন্ট যে তথ্য, এইটা ধরে নাও ও, এইটা ধরে নাও এক্স প্রাইম, এটা ধরে নাও এই যে তলটা, এটা ধরে নাও ওয়াই প্রাইম। তাহলে আমরা আগে দেখে নিই ও এক্স প্রাইমে বেগ কি, প্রাথমিক বেগ, আর ও এক্স প্রাইমে ত্বরণ কত, আর ও ওয়াই প্রাইমে প্রাথমিক বেগ কত, ও ওয়াই প্রাইমে ক্রিয়াশীল ত্বরণ কত, সেটা আমরা আগে স্পষ্ট করে পরের পাতায় লিখি। তাহলে দেখো, ও এক্স প্রাইম বরাবর বরাবর প্রাথমিক বেগের উপাংশ কত? ও এক্স প্রাইম বরাবর ক্রিয়াশীল ত্বরণের উপাংশ কত? আর একটা জিনিস, ও ওয়াই বরাবর, ওয়াই প্রাইম বরাবর প্রাথমিক বেগের উপাংশ কত? আর ও ওয়াই প্রাইম বরাবর ক্রিয়াশীল জি এর উপাংশ কত? তোমরা নিশ্চয়ই এঁকেছো, বলো আমাকে, এই বরাবর বেগের উপাংশ কত? তাহলে এই বরাবর হবে ইউ কস থিটা মাইনাস আলফা। তাহলে বসিয়ে দিই আমরা। আর বলো তো দেখি, ও এক্স প্রাইম বরাবর ত্বরণ কত, জি এর উপাংশ কত? এই বরাবর কত ত্বরণ কাল? জি সাইন আলফা, জি সাইন আলফা, একদম তাই। তাহলে মাইনাস জি সাইন আলফা। কেন মাইনাস জি সাইন আলফা বললাম? কারণ এখানে ডাইরেকশন বলেছি, দেখো ও এক্স প্রাইম বরাবর তার বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এইটা হলো, এই দুটো পার্ট আমরা প্রথম লাইনে পেলাম। তাহলে এইটা হলো জি সাইন আলফা। এবার ও ওয়াই বরাবর, এটা হচ্ছে ও ওয়াই প্রাইম, এই বরাবর বেগের উপাংশ কত পেয়েছি এই বরাবর? এটা যদি ইউ কস থিটা মাইনাস আলফা হয় তাহলে কত হবে? ইউ সাইন থিটা মাইনাস আলফা। এবার বলো, এই ক্ষেত্রে আমার ত্বরণ কত কাজ করেছে এই বরাবর? জি এর উপাংশ। ও ওয়াই বরাবর বলেছি, কিন্তু ত্বরণ এইদিকে কাজ করেছে, তার মানে এখানে আমরা মাইনাস বসাবো, মাইনাস জি কস আলফা। এবার আমার প্রশ্ন, এই যে উপাংশ, এক্স বরাবর যে উপাংশ, সেই উপাংশ, বেগের উপাংশটা কার জন্য পরিবর্তন হবে, কোন ত্বরণের জন্য? প্রশ্ন হচ্ছে, ওএক্স বরাবর বেগের উপাংশটা সময়ের সাথে সাথে, যখন বলটাকে ছুড়ে দেব, সময়ের সাথে সাথে ওএক্স বরাবর যে বেগটা থাকবে, সেই বেগটি কার উপর নির্ভরশীল? জি সাইন আলফা, জি কস আলফা, না বোথ, দুজনের উপরে নির্ভরশীল? তাহলে তুমি বলছো ওএক্স বরাবর যে বেগটা থাকবে সেটা এর উপর নির্ভরশীল? মাইনাসের ব্যাপার বুঝতে পারলে, বেগ কোন দিকে বল? দাঁড়াও, এই কনফিউশনটা আগে ক্লিয়ার করি। দেখো, আমরা কোন বরাবর বলেছি উপাংশ? ও এক্স বরাবর, কিন্তু ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল? এক্স প্রাইম ও এর দিকে। তার জন্য আমি মাইনাস বসিয়েছি। আমি বোঝানোর চেষ্টা করেছি যে এখানে মন্দন আছে।
লিখেছি ত্বরণ, মন্দন হচ্ছে, তাই একটা মাইনাস আমাকে বসাতেই হলো। সিমিলারলি এখানেও তাই, ও ওয়াই বরাবর এইদিকে বেগের উপাংশ আছে ইউ সাইন থিটা মাইনাস আলফা, কিন্তু নিচের দিকে ত্বরণ আছে জি কস আলফা। তাহলে এইটা যখন ও ওয়াই বরাবর বলছি, ত্বরণ কিন্তু ক্রিয়াশীল ওয়াই প্রাইম ও বরাবর, তার মানে এটাও কিন্তু মন্দন। তাহলে যেহেতু দুটো মন্দন ক্রিয়াশীল হচ্ছে, সেটাকে আমরা ডেলিবারেটলি বোঝানোর জন্য বা আলাদা করে চিহ্নিত করার জন্য আমরা কিন্তু নেগেটিভ সাইনটা বসাচ্ছি। জোর করে ডেলিবারেটলি বসাইনি, কিন্তু আমরা ওই ব্যাপারটাকে বোঝানোর জন্য, মন্দনটাকে বোঝানোর জন্য আমরা এটা মাইনাস সাইন বসিয়েছি। ওকে, এবার আমার প্রশ্ন ছিল যে ও এক্স বরাবর যে বেগ, সেটা কার উপর নির্ভর করবে সময়ের সাপেক্ষে? তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা বুঝে গেলেই তোমাদের প্রবলেম সলভ। যে বুঝে গেছো সে 90% বুঝে গেছো। আমি প্রশ্নটা প্রত্যেককেই করব যে ইউ কস থিটা মাইনাস আলফা সেটা কি? এটা হচ্ছে ও এক্স প্রাইম বরাবর বেগের উপাংশ। এটি কোন ত্বরণের উপর নির্ভরশীল? এইটা নয়, এটা তো প্রাথমিক বেগ। এবার এটা তো প্রাথমিক বেগ, এটা তো চেঞ্জ করবে। এটা কারোর উপরে নির্ভরশীল নয়, কারণ এটা তো ছুড়ে দেওয়ার উপর নির্ভরশীল, যে ছুড়েছে। এবার এবার এটা তো প্রাথমিক ছিল, এখন সময়ের সাপেক্ষে ও এক্স বরাবর বেগের উপাংশ কোন ত্বরণের উপর নির্ভরশীল? সেটা আমি জিজ্ঞাসা করছি। একটা হচ্ছে একটা হচ্ছে জি কস আলফা, অপশন বি হচ্ছে মাইনাস জি সাইন আলফা, অপশন সি হচ্ছে মাইনাস জি। কোনটা হবে? একজন বলছো এইটা, এইটা হচ্ছে এই জি কস আলফা, এটা কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা উল্লম্ব ত্বরণ। কার সাপেক্ষে? অনুভূমি নততল সাপেক্ষে, নততল নততল সাপেক্ষে এটা হচ্ছে উল্লম্ব ত্বরণ, নততল সাপেক্ষে এটা হচ্ছে অনুভূমিক ত্বরণ, আর এটা হচ্ছে তো এমনি অভিকর্ষজ ত্বরণ। এটার অ্যান্সার হবে অবশ্যই এইটা। একদম ঠিক বলেছো। এবার আমাকে আয়ুষ বলো কেন হবে এটা? একদম তাই। তাহলে কেন জি কস জি কস আলফা কেন হলো না? একদম তাই। অনুভূমিক অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ, যেটা নততল সাপেক্ষে আমরা আলোচনা করছি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। যখন দুটো গতি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে, তখন কোনো একটা ডাইরেকশনের গতি অন্য ডাইরেকশনের ত্বরণের দ্বারা নির্ভরশীল নয়, ত্বরণের উপর প্রভাবিত হয় না। এটা আমরা অনেকবার দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি। কি কি ক্ষেত্রে দেখেছি? আমরা দেখেছি যখন নদী পেরোনোর সময় দেখেছি, নদী পারাপারের সময় দেখেছি, যে নদী পারাপার হওয়ার সময় যে প্রয়োজনীয় সময়, সেই সময়টা কেবলমাত্র বেগের সেই উপাংশের উপর নির্ভর করে যে উপাংশটা নদী পারাপার করার জন্য ব্যবহৃত হয়। বেগের যে উপাংশটা নদীর যে গতির দিক তার দিকে আছে, সেটা নদী পারাপার করতে কোনোভাবে হেল্প করে না। আমরা এটা দেখেছি। আমরা আরেকটা দেখেছি, যে কোনো একটা টাওয়ার থেকে যদি একটা বলকে ছেড়ে দেওয়া হয় আর একজনকে অনুভূমিকভাবে ছুড়ে দেওয়া হয়, তাহলে তারা আলাদা জায়গায় পড়বে, কিন্তু তারা একই সময়ে পড়ে। তার কারণ, নিচে পড়ার জন্য যে গতিটা, সেই গতির সাপেক্ষে দুটি বলই, যাকে অনুভূমিক দিকে ইউ বেগ দিয়েছি আর যাকে ছেড়ে দিয়েছি, দুই ক্ষেত্রেই কিন্তু উল্লম্ব দিকে প্রাথমিক যে কন্ডিশন,
সেটা কিন্তু একই, এবং অনুভূমিক দিকে তার বেগ কি ছিল না ছিল তার উপর কিন্তু কোনোভাবেই উল্লম্ব গতি প্রভাবিত হয় না। কারণ এক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কারণ নদী পারাপার করার সময় এই যে গতি আর এই গতিটা হচ্ছে 90 ডিগ্রি। এখানেও তাই, এই যে দিক আর এই যে দিক, এইটাকে আমরা বলছি নততল সাপেক্ষে উল্লম্ব, এইটাকে আমরা বলছি অনুভূমিক। এদের দুজনের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাই কোনো গতি কারোর দ্বারা প্রভাবিত হবে না। এবার অপশন সি যেটা আমি লিখেছি, জি, জি এর উপর তো অবশ্যই নির্ভরশীল হবে। জি এর উপর নির্ভরশীল হবে, কিন্তু জি এর একটি উপাংশের উপর নির্ভর হবে। জি আছে বলেই তো ঘটনাটা ঘটছে। এর একটি উপাংশের উপর নির্ভর হবে, এবং সেই উপাংশটা কোনটা? এই উপাংশ। কারণ অনুভূমিক গতি অনুভূমিক ত্বরণ দ্বারা হবে, উল্লম্ব গতি উল্লম্ব ত্বরণ দ্বারা প্রভাবিত হবে। এটা ক্লিয়ার? এটা খুব ইজি জিনিস, প্রচন্ড ইজি। কিন্তু দ্যাট শুড বি কেপ্ট ইন ইউর মাইন্ড অলওয়েজ হোয়াইল ক্যালকুলেটিং, অর যখন তুমি কাইনেমেটিক স্টাডি করবে, এবং বিশেষ করে একমাত্রিক গতির ক্ষেত্রে থেকে বেরিয়ে যখন আমরা দ্বিমাত্রিক গতি করব, এবং দুটো দিক যদি পরস্পরের লম্ব হয়, তাহলে দুটো আলাদা আলাদা দিকের ক্যালকুলেশন আমরা সম্পূর্ণ আলাদা আলাদা করব। এটা কিন্তু আমরা আগেও প্রাসের গতিতে আলোচনা করেছি, এবং যার জন্য আমরা বলেছি যে আগের যে প্রাসের গতি তার ক্ষেত্রে অনুভূমিক উপাংশ কিন্তু পরিবর্তন হয়নি, কারণ ত্বরণটা সেক্ষেত্রে পারপেন্ডিকুলারলি ছিল, আর বেগটা সেক্ষেত্রে অনুভূমিক ছিল, যাদের মধ্যে কোণ ছিল 90 ডিগ্রি। কিন্তু এখানে কি অনুভূমিক উপাংশ চেঞ্জ হবে? এখানে যে নততল সাপেক্ষে অনুভূমিক উপাংশ বলছি বেগের, সেটা কি চেঞ্জ হবে? প্রিভিয়াস কেসে এরকম ছিল, এখানে আমি ইউ বেগে ছুঁড়েছি, এটা আমার থিটা ছিল, এইদিকে বেগের উপাংশ ছিল ইউ কস থিটা, এই বরাবর গিয়ে পড়েছে, অভিকর্ষ ত্বরণ এই বরাবর জি ছিল, এই যে ইউ কস থিটা ছিল, এইটা থ্রু আউট দ্য মোশন ইট ওয়াজ কনস্ট্যান্ট। পুরো মোশনের সময় এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রেজেন্ট কেস যেটা, এখনকার যে কেসটা, সেই কেসে এইখানকার অনুভূমিক উপাংশ হলো ইউ কস থিটা, কিন্তু এখন এই নততল বরাবর যে অনুভূমিক উপাংশ সেটা হলো ইউ কস থিটা মাইনাস আলফা। এই উপাংশটা কি, এটা কি পরিবর্তনশীল হবে না একই থাকবে? বলো, কেন বলো, কেন বলো? তার কারণ হচ্ছে আমরা আগের পাতায় আলোচনা করেছি। বলো কেন, কেন বলো? জি এর উপাংশ ওর দিক বরাবরই কাজ করছে, বা দিক বরাবরই বিপরীত দিকে কাজ করছে। তার মানে যে বরাবর বেগ সেই দিক বরাবর হয় এদিকে, এই বরাবরই কিন্তু আমার জি এর সাইন আলফা কম্পোনেন্টটা তার বিরুদ্ধে কাজ করছে। তার মানে একই দিক বরাবর তাকে ঠেলে ধরছে। তার মানে এক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে, এবং এটা কমবে, অবশ্যই হবে, এবং এটা কমবে, কমতে থাকবে। ওকে, এটা আমরা একটা জিনিস বুঝলাম। তার মানে আগে যে জিনিসটা ধ্রুবক ছিল সেই জিনিস কিন্তু এখন আর ধ্রুবক নয়, এটা আমরা বুঝলাম। আর একটা জিনিস আমরা বোঝা তোমাদের ওপর ছেড়ে দেব, সেটা হচ্ছে এর টাইম অফ ফ্লাইট এবং সর্বোচ্চ উচ্চতা ক্যালকুলেশন করার সময় আমরা কোন গতি বিবেচনা করব। এক্ষেত্রে প্রেজেন্ট কেস যেটা, বর্তমান যে ক্ষেত্র, এই কেসে টাইম অফ ফ্লাইট এবং এইচ, এই দুটো ক্যালকুলেশন করতে কোন দিকের গতি আলোচনা করব? বলো। একদম তাই, কিন্তু আমি কোশ্চেন কি করেছি বলো? কোন দিকের?
সরি কোন গতি আলোচনা করব, গতি বেগ বলিনি, কোন গতি মানে এই বরাবর গতি, একদম তুমি ঠিক বলেছো, ও ওয়াই প্রাইমের গতি আলোচনা করব। কারণ এই তল সাপেক্ষে দেখো এটা এরকম করে গেল, আবার নেমে এলো। এই তল সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এই তল সাপেক্ষে কিন্তু নিচে নেমে এলো। তাহলে আমরা কি করে আমরা টি ক্যালকুলেট করব? দেখো এই তল সাপেক্ষে এখানে বেগ কত হবে, উল্লম্ব উপাংশ কত হবে? এখানে তো উল্লম্ব উপাংশ আমি পেলাম ইউ সাইন থিটা মাইনাস আলফা। এখানে উল্লম্ব উপাংশ কত পিক পয়েন্টে? পিক পয়েন্টে এর এই বরাবর উপাংশ কত হবে? ভেরি গুড। কারণ তখন এই বরাবর কোনো উপাংশ থাকবে না, শুধুমাত্র এই উপাংশটা থাকবে যেটা আমার ছিল ইউ কস থিটা মাইনাস আলফা। কিন্তু ইউ কস থিটা মাইনাস আলফাও থাকবে না, মাইনাস জিটি হবে, কারণ ওটা কমে যাবে, কারণ এই বরাবর আমার একটা ত্বরণ কাজ করছে। তাহলে কিছু একটা থাকবে, কিছু একটা থাকবে, জিটি নয় জিটি বাই টু হবে। যাই হোক, এটা আমরা লিখছি না, এটা আমরা পরে ক্যালকুলেট করব, জিটি বাই টুই হবে, কিন্তু এটাকে আমরা বলবো শুধুমাত্র এইখানে একটা উপাংশ থাকবে ভি এক্স প্রাইম, উল্লম্ব উপাংশ 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও ওয়াই প্রাইম দিক বরাবর সর্বোচ্চ বিন্দুতে বেগ সমান হবে 0। প্রাথমিক বেগ কত? ও ওয়াই দিক বরাবর ইউ সাইন থিটা মাইনাস আলফা। ও ওয়াই দিক বরাবর মন্দন কত বা ত্বরণ কত? এ কত? এ ওয়াই কত? এই বরাবর এ ওয়াই কত? জি কস আলফা। এই জি কস আলফা কিন্তু ধ্রুবক। কেন জি ধ্রুবক? নততলের নতিটা ধ্রুবক, সুতরাং এইটা হচ্ছে ধ্রুবক মানের ত্বরণ, এইটা হচ্ছে ধ্রুবক মানের ত্বরণ। ধ্রুবক মানের ত্বরণ যখনই আমার হবে সেই দিক বরাবর কিন্তু আমরা কাইনেমেটিক্সের সেই চারখানা ইকুয়েশন লিখতে পারি। তাহলে আমাকে বলো তো দেখি, এই যে বিন্দু থেকে ও বিন্দু থেকে এই বিন্দুটার নাম যদি আমরা এম দিই, তাহলে ও বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু এম এ যেতে যদি সময় লাগে টি1, তাহলে এই টি1 সমান কত? তাহলে ও থেকে এম এ যেতে সময় যদি টি1 লাগে, তবে টি1 সমান কত হবে? কে বলতে পারবে? একদম তাই, একদম তাই, এবং সেটা হচ্ছে উল্লম্ব ডাইরেকশনে, পুরো উল্লম্ব ডাইরেকশনে। অন্তিম বেগ, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ দেওয়া আছে, ত্বরণ বলা আছে, মন্দন বলা আছে, সময় বার করতে বলেছি। তাহলে এখানে আমার ফর্মুলা হবে ও ওয়াই বরাবর, হ্যাঁ তাহলে দেখি কত হয়, তোমাদের সাথে ম্যাচ করছে কিনা দেখি। ও ওয়াই বরাবর আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, এই সমীকরণ ব্যবহার করব, ব্যবহার করে আমরা কি পাবো? দেখো ভি সমান 0, ইউ সমান যেটা সেটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস আলফা, ইউ এর জায়গায় বসাবো, এর জায়গায় বসাবো আমরা মাইনাস জি কস আলফা, আর টি এর জায়গায় বসাবো আমরা শুধু শুধু উত্থান কাল নাকি উত্থানের সময়, অ্যাসেন্ডিং টাইম। তাহলে এটা আমরা যদি বসাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 0 সমান ইউ সাইন
থিটা মাইনাস আলফা মাইনাস জি কস আলফা ইন্টু T1। তাহলে এখান থেকে আমরা T1 সমান কত পাবো? ইউ সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। এটা পেয়েছো না পাওনি? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? তাহলে যদি এটা উত্থানের টাইম হয়, নামতেও তাই টাইম লাগবে, কারণ এই তল বরাবর পুরো সিমেট্রিক কেস, এই তল বরাবর পুরো সিমেট্রিক কেস। এতটুকুতে যে টাইম লাগবে এতটুকুতেও সেই টাইম লাগবে। এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে T1 ইকুয়াল টু T2 হবে। তাহলে নিচে নামার জন্য বেগ ওই পিক পয়েন্ট থেকে, তাহলে T2 সমানও হবে তোমার ইউ সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। তাহলে মোট উড্ডয়নকাল কত হবে? উড্ডয়নকাল কত হবে? উড্ডয়নকাল বড় হাতের টি সমান T1 প্লাস T2। তার মানে হবে 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। এটা কি বোঝা গেল? প্রত্যেকে একটু আওয়াজ দাও। ক্লিয়ার? এই যে উড্ডয়নকালটা আমরা পেলাম, এরপর আমরা দেখব। দেখো আমি কিন্তু একদমই চাইছি না যে আমি তাড়াহুড়ো করে কোনোভাবে করতে। ধীরে 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 প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে বুঝে, পুরো ক্লিয়ার স্পষ্ট বুঝে তুমি করো, কোথাও মুখস্থ করার যেন দরকার না পড়ে। কিন্তু বাদবাকি ক্যালকুলেশন ইউ হ্যাভ টু ডু। যারা ক্যালকুলেশন করতে পারো না নিজে থেকে, যাদের ক্যালকুলেশন করতে অন্য কারোর সহযোগিতা লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স পড়ে বা ফিজিক্স পড়ে কিন্তু খুব বেশি দূর এগোনো যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি কনসেপ্ট ইউ ক্যান ডিসকাস উইথ আদার্স, কিন্তু ইউ হ্যাভ টু ক্যালকুলেট বাই অ্যাট ইউর ওন। নিজে নিজে কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। সুতরাং ক্যালকুলেশনটা ইজ এ পার্ট অফ দ্য কনসেপশন। যে কনসেপশন গুলো আমরা বুঝছি, যে ফান্ডাগুলো আমরা বুঝছি, সে তারপরে এটা ফলো করছে ক্যালকুলেশন গুলো। ক্যালকুলেশন তোমাদের নিজেদেরকেই কিন্তু করতে হবে। ওকে? তাহলে এটা আমরা পেলাম উড্ডয়নকাল। এবার আমরা দেখব, তাহলে উড্ডয়নকালটা একবার লিখে রেখি। টি সমান 2u সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই জি কস আলফা। এটা একটা পেলাম। এবার আমরা দেখব এইচ ক্যালকুলেশন। সর্বোচ্চ উচ্চতা কার সাপেক্ষে? নত তলটাই সাপেক্ষে, কারণ ওটাই প্র্যাকটিক্যালি আছে, ভিতরে তো কেউ খুঁজে দেখবে না। তাহলে নত তল সাপেক্ষেই হবে সবকিছু জিনিস। তাহলে সর্বোচ্চ উচ্চতা দেখতে গেলে আমরা কোন গতি আলোচনা করব? ও এক্স প্রাইমের গতি আলোচনা করব না ও ওয়াই প্রাইমের গতি আলোচনা করব? বলো তো দেখি প্রিয়ন্তন। একদম তাই, ও ওয়াই প্রাইম গতি আলোচনা করব। এক্ষেত্রেও এক্ষেত্রেও সর্বোচ্চ উচ্চতাতে যখন উঠছে, এই সর্বোচ্চ উচ্চতাতে যখন উঠছে, তখন এই সর্বোচ্চ বিন্দু যেটাকে আমরা এম ধরেছি, এই এম বিন্দুতে উল্লম্ব উপাংশ বেগের কত? এম বিন্দুতে ও ওয়াই প্রাইম বরাবর বেগের উপাংশ কত? একদম ভুল। এম বিন্দুতে ও ওয়াই বরাবর বেগের উপাংশ কত? 0 হবে, কারণ ওটা হচ্ছে পিক পয়েন্ট। পিক পয়েন্ট, একদম তাই। আর প্রাথমিক যে বিন্দু, সেই বিন্দুতে বেগের উপাংশ কত হবে? ইউ সাইন থিটা মাইনাস আলফা। আমার এই বরাবর বন্ধন কত? এক্ষুনি দেখলাম, জি কস আলফা। তাহলে দেখো তো, এখানে আমার ইউ জানা আছে, ভি জানা আছে, এ জানা আছে, এইচ বার করব। তাহলে আমরা এখানে কি ইকুয়েশন ব্যবহার করব? এইচ মানে এস। তাহলে কোন সমীকরণ ব্যবহার করব? ত্বরন্ত ধ্রুবক।
একদম তাই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ করব। খালি আমি এখানে ভ্যালুগুলো পর পর বসাবো। জি মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ, সেটা হচ্ছে আমার ভি, এখানে হচ্ছে আমার 0। ইউ যেখানে সেখানে আমি কিন্তু এটা সমান নয়, ইউ এর জায়গায় আমি বসাচ্ছি ইউ সাইন থিটা মাইনাস আলফা। যে ত্বরণ আছে তার জায়গায় আমি বসাচ্ছি মাইনাস জি কস আলফা, কারণ এটা মন্দন দিচ্ছে। আর এস যেখানে, তার জায়গায় আমার বসবে সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে দেখো তো এইচ এর ভ্যালুটা কি দাঁড়ায় এখানে সব বসালে। দেখো আমি, ওকে, আমি দেখছি তোমাদের সাথে ম্যাচ করে কিনা। তাহলে 0 স্কোয়ার সমান ইউ সাইন থিটা মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 2 জি কস আলফা ইন্টু এইচ। তাহলে এই জিরোটা এইদিকে জিরো হবে, তাহলে এটাকে নিয়ে চলে আসি। তাহলে 2 জি কস আলফাটাকে বাঁ দিকে নিয়ে এলাম, এটাকে বাঁ দিকে ইন্টু এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা। তাহলে এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা বাই 2 × জি কস আলফা। দেখো একটু মনে করো আগে এইচ এর ফর্মুলা কি ছিল, আগে এইচ এর ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখো তো। ইউ স্কোয়ার ছিল না, ছিল না? দেখো আবার ভালো করে ভেবে দেখো, ইউ ছিল আমার বেগ ম্যাচিং, এখানে থিটার জায়গায় থিটা মাইনাস আলফা কেন হচ্ছে, কারণ তল সাপেক্ষে কোণ, এই দুটোই কিন্তু তল সাপেক্ষে কোণ। যে তলের সাপেক্ষে করছি তল সাপেক্ষে কোণ। আবার দেখো এখানে জি কস থিটা আর এখানে জি, এই দুটোও কিন্তু তল সাপেক্ষে লম্ব দিকে মন্দন, তল সাপেক্ষে লম্ব দিকে মন্দন। তার মানে মিল আছে, কারণ পুরো জিনিসটা আমরা একটা ডেফিনিট অ্যাক্সিস বরাবর ক্যালকুলেট করেছি। সিমিলারলি টি এর ক্ষেত্রেও মিল আছে। যদি আমরা দেখতে পাই এখন টি এর ফর্মুলা কি পেলাম, এখন উড্ডয়নকাল টি এর ফর্মুলা পেলাম 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। আগে কত ছিল আমাদের যদি আমরা মনে করি, আগে কত ছিল, তাহলে টি সমান ছিল 2u সাইন থিটা বাই জি। তার মানে দেখো এই যেটা তো উল্লম্ব উপাংশ ছিল, সেটাই আমার এসছে ত্বরণের উল্লম্ব উপাংশ জি কস আলফা। আর এই ইউটাই, এই যে থিটা মাইনাস আলফা, এটা হচ্ছে তোমার অনুভূমিক তল সাপেক্ষে কোণ, এখানেও তল সাপেক্ষে কোণ। তার মানে আমরা টি এর ম্যাচিং ইকুয়েশন পেলাম, ম্যাচিং ইকুয়েশন উইথ ফান্ডা অ্যাডেড, এর সাথে আমাদের অ্যাডিশনাল ফান্ডা অ্যাড করা আছে, কিন্তু ম্যাচিং ইকুয়েশন পেলাম। এইচ এর ক্ষেত্রেও আমরা একটা ম্যাচিং ইকুয়েশন পেলাম, কিন্তু তার সাথে একটু ফান্ডা অ্যাড করে, গবেটের মতন ডাইরেক্ট বসিয়ে দেবো না। আমরা কি করছি সেটা আমাদেরকে দেখে কোন জায়গায় চেঞ্জ করা দরকার, সেই কিন্তু একটা ম্যাচিং ইকুয়েশন কিন্তু আগের যা করেছিলাম সেই সাপেক্ষে কিন্তু একই ধরনের ইকুয়েশন পেলাম। এবার আমার প্রশ্ন, আর এর ক্ষেত্রে কি ম্যাচিং ইকুয়েশন আমরা পেতে পারি না পাবো না? স্পেকিউলেট করো তো দেখি, আলাদা পাবো না একই পাবো? এমনি জাস্ট ভাবো, একই পেতে পারি কি? এই দায়িত্বটা আমি দিলাম দীপাঞ্জনকে, বলো। আর আগে যখন ক্যালকুলেট করেছি প্রিভিয়াস, আর যখন ক্যালকুলেট করেছি তখন আমরা কি করেছি, কোন গতি আলোচনা করেছি? আনুভূমিক নয়, অনুভূমিক। অনুভূমিক, একদম তাই। অনুভূমিক বা হরাইজন্টাল করেছি, একদম ঠিক বলেছো। এবার বলো হরাইজন্টাল দিকে আগে কি কোনো ত্বরণ ছিল? ত্বরণ কি ছিল? অ্যান্সার হচ্ছে না, অবশ্যই না, ছিল না। কিন্তু এখন
একদম একই হবে না, কারণ এখন প্রিভিয়াস কেসে আর এর ক্ষেত্রে ওই দিক বরাবর কোনো ত্বরণ ছিল না, তাই পাতি ভি এর সাথে বড় হাতের টি ওই বরাবর যে ভি ছিল ভি এক্স, যেটাকে আমরা বলছিলাম ইউ কস থিটা, তার সাথে টিটাকে পাতি গুণ করে দিয়ে আমরা আরামসে আর ক্যালকুলেট করেছি। বাট সেই সুখ কিন্তু এখন আমাদের নেই। এখন কিন্তু আমাদের এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের কিন্তু একটা মন্দন কিন্তু এক্স বরাবর ক্যালকুলেট মানে কাজ করছে। সো উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন অফ দিস মন্দন। তাহলে আর এর ভ্যালুটা কি হবে, তাহলে আর ক্যালকুলেশন এবার আমরা করব। তাহলে পাল্লা বা রেঞ্জ বা বিস্তার এগুলো সব একই নাম। এই যে এইটা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করার পর বলো তো দেখি কোন দিকের গতি বিবেচনা করব, কোন দিকের গতি বিবেচনা করব। একদম একদম ঠিক, ও এক্স প্রাইম বরাবর। এটা অনুভূমিক দিক নয়, এটা হচ্ছে তোমার নত তল বরাবর। সেই জন্য দেখো আমি অনুভূমিক লিখতে পারিনি, বারবার আমি তোমাদেরকে বোঝানোর জন্য নতুন অনুভূমিক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত নততল বরাবর আর একটা নততলের লম্ব দিক বরাবর, যেটা ও ওয়াই প্রাইম। ওকে, অনুভূমিক বলতে কোনো একটা পয়েন্টে একটাই হয়, যেটা পৃথিবীর যে রেডিয়াস ব্যাসার্ধ তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কোনো স্পর্শক টানলে যে ডাইরেকশন হবে সেটা। ওকে, তার মানে এবার আমরা দেখতে চাইছি যে এই দিক বরাবর আমরা এবার দেখব, এটা হচ্ছে ও এক্স, এই বরাবর আমাদের প্রাথমিক বেগ কত, ইউ কস থিটা মাইনাস আলফা। এই বরাবর আমাদের ক্রিয়াশীল মন্দন কত, জি, একদম তাই, মাইনাস জি সাইন আলফা। আমি কতক্ষণ টাইম ধরে, কতক্ষণ সময় ধরে ও উড়ছিল, সময় ধরে কাজটা হয়েছে, উড্ডয়ন কাল ধরে, একই না, ততক্ষণ তো উঠছিল, উড্ডয়ন কাল টি ধরে। সেই টি এর মান কত, টি সমান হচ্ছে 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। তাহলে আমাদের বার করতে হবে কি কতটা দূর গেছে, এই ক্যালকুলেশন করতে হবে। আর তাহলে দেখো প্রাথমিক বেগ এইটা, প্রাথমিক বেগ ইউ, এটা ত্বরণ বা মন্দন যাই হোক না কেন, এ দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, আর ডিস্টেন্স দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলো বা সরণ বলো, একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব আর সরণ, অবশ্যই অতিক্রান্ত দূরত্ব বলা যায় না, কারণ এখানে মন্দন কাজ করছে। সুতরাং সরণ, সরণটা আর বলা আছে, তাহলে কোন সমীকরণ ইউজ করব প্রিয়ন্তন, প্রিয়ন্তনকে জিজ্ঞেস করলাম, যাই হোক। ওকে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভেরি গুড। তাহলে এখানে আমরা ইকুয়েশন ইউজ করব, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এই যে সমীকরণ, সেখানে আমাদের এস কি, এস হচ্ছে আমাদের আর, আমাদের টি কি, টি হচ্ছে আমাদের উড্ডয়ন কাল, আমাদের এ কি, মাইনাস জি, কি হবে সাইন না কস, সাইন না কস, সাইন আলফা, সাইন আলফা। ইউ কি, ইউ কিন্তু এখানে হবে ইউ কস থিটা মাইনাস আলফা। তাহলে বসাও, তাহলে আমরা এখান থেকে রেঞ্জ পাল্লা আর সমান ইউ কস থিটা মাইনাস আলফা ইন্টু টি মাইনাস হাফ অফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার, এটা পাবো। সমান মান বসাও, ইউ কস থিটা মাইনাস আলফা ইন্টু টি মানে 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা
মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার, মানে হচ্ছে 4u² সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা হোল স্কোয়ার। এটাকে বিভিন্ন কমন টমন নিয়ে এটাকে ম্যানিপুলেট করতে হবে। ম্যানিপুলেট করলে এরকম ধরনের ইকুয়েশন আসবে। আচ্ছা, এখানে করেছি কি, দেখো যারা যারা কমন যায় তাদেরকে নিয়েছি 2u² সাইন সাইন থিটা মাইনাস আলফা কমন নিচ্ছি, নিচে জি কস আলফা কমন নিচ্ছি, কস স্কোয়ার আলফা কমন নিচ্ছে, কস স্কোয়ার আলফা কমন নিচ্ছে এরা। তা কস আলফাই প্রথমে কমন নি, দেখি কি দাঁড়ায়। এখান থেকে দেখো এটা কি নিয়েছি, ইউ² নিয়েছি, মানে দুটো ইউ নিয়ে নিয়েছি, 2 নিয়ে নিয়েছি, সাইন নিয়ে নিয়েছি, নিচেরটা নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকছে শুধু এইটা কস থিটা মাইনাস আলফা। আর এখানে দেখো এইটা এটা 2 2 কাটলে এখানে 2 হচ্ছে, তাহলে 2 নিয়ে নিয়েছি, ইউ² নিয়ে নিয়েছি, জি কস আলফা একটা নিয়ে নিয়েছি, আর সাইন একটা নিয়ে নিয়েছি। তার মানে এখানে পড়ে থাকবে জি, ও নিয়ে জি একটা কেটে যাবে, তাহলে জি সাইন আলফা বাই জি কস আলফা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা, এরকম একটা হচ্ছে। এবার এদের লসাগু করো, এদের লসাগু করলে নিচে লসাগু কি হবে, এখানে জি জি কেটে দাও, জি জি কেটে দাও, তাহলে এই সমীকরণটা প্রত্যেকে লিখেছো? তোমরা লিখছো না সিনেমা দেখার মতন দেখছো? চিরন্তন লিখছিস তো? তাহলে এইটা যদি লিখে ফেলেছিস, পরের লাইনে আমাকে একটু বলবে বড় ইকুয়েশন, আমি কতটা ঠিক করব ভুল করবো একটু বলে দেবে, ওকে? তাহলে আর সমান বলো 2u² কস না সাইন, সাইন সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা ইন্টু এটা হচ্ছে তোমার সাইন থিটা মাইনাস আলফা, তাই তো? মাইনাস, এটা কস, সরি 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 সরি, কস থিটা মাইনাস আলফা, মাইনাস জি কেটে গেল, তাহলে এখানে হলো তোমার একটা সাইন থিটা মাইনাস আলফা হবে, আর এখানে হলো তোমার সাইন আলফা, আর নিচে হবে কস আলফা, ওকে? শুধু কস। এবার এটা লসাগু করবো, তাহলে 2u² সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা, কিন্তু এখানে যদি লসাগু করি, লসাগুতে আসবে এখানে শুধু কস আলফা, আর এখানে হবে কস থিটা মাইনাস আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন থিটা মাইনাস আলফা ইন্টু সাইন আলফা। এই যে ফর্মুলাটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা তোমার ত্রিকোণমিতিতে পড়বে, এটা হয় কস এ প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা, ত্রিকোণমিতিতে যোগের ফর্মুলা। তাহলে দেখো এখানে এ কি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে কস এ প্লাস বি করে দাও, আর নিচে কস আলফা আছে, এটা কস আলফা, তাহলে কস স্কোয়ার আলফা করে দিই, তাহলে আর সমান 2u² সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু কস, যোগ করে দাও, শুধু থিটা হচ্ছে নাকি রে, থিটা, না 2 থিটা কেন হবে, শুধু থিটা হবে, হচ্ছে না হচ্ছে না? আমি এই তোমাদের যে বইটা আছে এটা দেখে দেখে 236 পাতার বইয়ে আমি দেখে দেখে নিলাম যে ইকুয়েশন ঠিক আছে, মনে হলো, দাঁড়াও একবার দেখে নিই। 2u² সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু কস থিটা, ওকে? সো এবার
এটা এই রেঞ্জ কখন সর্বাধিক হবে এই জিনিসটা এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। কিন্তু তোমরাও একটু দেখতে পারো যে রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে, কি ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। কিন্তু এইটুকু যেটুকু করেছো সেটুকুর ফান্ডা তোমরা মনে করতেই পারো যে একটু বেশি ভাঁটালাম, কিন্তু এই ভাঁটানোটা খুব দরকার, প্রতিটা পয়েন্ট ক্লিয়ার করা দরকার। তাহলে দেখো রেঞ্জ এই আর কখন ম্যাক্সিমাম হবে এটা আমরা নেক্সট দিনে শুরু করব। এটা তোমাদের হোমওয়ার্কও থাকলো, এটা হোমওয়ার্ক 2। বলো, ট্রাই ইট। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কথা একদম শুনছি। আমি তার আগে এটা ফট করে লিখে দিই, ভুলে যাবো না হলে। হ্যাঁ, হোমওয়ার্ক 1 হচ্ছে এই কেসটা, এইটা আলফা, এখান থেকে যখন ইউ অ্যাঙ্গেলে ছুটবে, অনুভূমিকের সাথে যখন কোণ হবে থিটা, তখন তোমরা ক্যালকুলেট করো। এইটা ধরে নে থিটা, আহ এটা থিটা ধরবি না, এটা থিটা, এইটা মনে হয় থিটা, এইটাই থিটা ধরো। তাহলে এটা হচ্ছে উপর থেকে নিচ, উপর থেকে নিচ যখন হবে, উপর থেকে নিচ, নিচে থ্রোয়িং যখন হবে, তখন তোমরা টি সমান কত ক্যালকুলেট করবে, আর সমান কত ক্যালকুলেট করবে, এইচ সমান কত ক্যালকুলেট করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। এটা অবশ্যই করবে, এটা অবশ্যই করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। আর এটা ট্রাই করবে। এবার আমাকে বলো তুমি কি বলছো। হ্যাঁ, তাহলে তুমি তুমি দেখো আমাকে, খুব ভালো কথা। আর কখন ম্যাক্সিমাম হবে এই যে কথাটা, এই কথাটা বলার সময় আমাকে কিন্তু বুঝতে হবে, বুঝতে হবে একটু। আমি তোমাকে হিন্ট দিচ্ছি। আর এর যে ফর্মুলা, 2u² 2u² সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু কস থিটা। এবার তুমি বলো। আহ, পাহাড় যখন থাকবে তুমি কি পাহাড় কেটে দেবে? তুমি বলো। ওই যে সেই একজন পাহাড় কেটেছিল, ওই সিনেমাটার নাম কি মনে আছে কারোর? একজন পাহাড় কেটে দিয়েছিল, তার মধ্যে কিন্তু পাহাড় কাটতে যাবি? তাহলে তাহলে আমি ওটাই ওটাই তোমার কথাটা আমি বলছি, তোমার কথাটা ওটাই বলছি। আর কখন ম্যাক্সিমাম হবে এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে যে এই আর এর যে সমীকরণ, তার ডান পক্ষে কোন কোন জিনিস ভেরিয়েবল, কোন কোনটি ভ্যারিয়েবল, মানে কোন কোনটি নেই, কোনগুলি, কোন প্যারামিটার গুলো ভ্যারিয়েবল, কোন কে কে ভ্যারিয়েবল বলো, তারা চেঞ্জ। সাইন ফাইন নয়, সাইন ফাইন নয়, সাইন তো একটা অপারেটর। ভেরিয়েবল কে, এখানে প্যারামিটার কে কে আছে? ইউ একটা প্যারামিটার আছে, থিটা একটা প্যারামিটার আছে, আলফা একটা প্যারামিটার আছে, জি একটা প্যারামিটার আছে। সো হুইচ ওয়ান উইল বি গোয়িং টু ভ্যারি, কাকে আমি পাক্কা করে ঠিক করলে বলো বলো। অনলি থিটা, দিস ইজ দ্য অনলি প্যারামিটার। কারণ ইউ তুমি ছুড়ে দিয়েছো, আর কিছু করার নাই। আলফা তোমার পাহাড় এক্সিস্ট করে, পাহাড় তুমি কাটতে পারবে না, আর পৃথিবীকে তুমি কোনোভাবে হেলাতে পারবে না, পৃথিবীর ভর বাড়াতে পারবে না, কিছু করতে পারবে না। তারপরে তোমাকে তোমাকে ম্যাক্সিমাম হবে এই কথাটা যদি জিজ্ঞেস করে, তাহলে তোমাকে থিটা সমান কত হলে হবে এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, এই ফান্ডাটা তোমাকে দেখতে হবে। সো ট্রাই ইট প্লিজ। আয়ুষ, বোঝাতে পারলাম আমি? আলফা তুমি চেঞ্জ করতে পারো না প্র্যাকটিক্যালি। তাহলে তোমাকে দেখতে হবে যে তোমার গায়ের জোর সব থেকে বেশি ইউ, সেই ইউ জোরে তুমি কোন অ্যাঙ্গেলে ছুড়লে, কোন অ্যাঙ্গেলে ছুড়লে, দ্যাট ইজ ইউর পয়েন্ট। যে তুমি বন্দুকটাকে কোন কত অ্যাঙ্গেলে হেলালে তুমি দূরে গিয়ে হিট করতে পারবে, দূরের যে অপোনেন্ট লোকগুলো আছে তাদেরকে তুমি ক্ষত বিক্ষত করতে পারবে, বা তাদের তুমি ডেরা ভাঙতে পারবে। সো দ্যাট ডিপেন্ডস অন ইউ, অনলি ইউ, সো দ্যাট ডিপেন্ডস অন থিটা। তাহলে অনলি থিটা ইজ ভেরিয়েবল হেয়ার। ওকে, চলো তাহলে টাটা, গুড নাইট।
আজ অঙ্ক হলো না, নেক্সট দিন আমরা অঙ্ক করব। তোমরা অঙ্ক করতে থাকো, কোনো কিছু আটকালে আমাকে কিন্তু বলো।